এখন আমরা ই কমার্স অ্যানালাইসিসটা দেখি। ই কমার্স অ্যানালাইসিসের আমরা মেন কয়েকটা পার্ট দেখি। যেমন হচ্ছে যে ধরো তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত, তারপরে হচ্ছে তোমার কার্ট অ্যাবান্ডন্ট রেট কেমন, তারপরে হচ্ছে তোমার এবার প্রতিদিন ডিসিশন দেওয়া যায় কনভার্সন রেট কেমন, তারপরে হচ্ছে তোমার রিপিট পারচেজ রেট কেমন, তারপরে হচ্ছে তোমার লাইফ টাইম ভ্যালু। বাট এইটা একটু দেখানো টাফ, এই ক্যালকুলেশনে একটু ঝামেলা আছে আর কি, হ্যাঁ। এই জন্য হচ্ছে যে গুগলের অ্যানালাইসিস ডাটাটাও একটু খারাপ। বাট একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু যত বেশি হয়, ওই বিজনেস তত সাস্টেনেবল হয় আর কি। কারণ ধরেন একটা লোক, আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন ধরেন একটা লোক 1 বছরে আপনার কাছ থেকে 10,000 টাকার কিনেছে, তারপরে 10,000 টাকার অর্ডার সে একবারও দিতে পারে, 10,000 টাকার অর্ডার সে 1 বছর ধরে দিতে পারে। তো ধরো প্রথম দিন সে কিনেছে 2,000 টাকা, তারপর দিন 3,000 টাকা, তারপর দিন 5,000 টাকা, তাহলে 5 আর 4 9 আর তারপরে 1,000 টাকা। তার মানে কি, সে মোটামুটি 4 বার তোমার ওয়েবসাইট থেকে 1 বছরে পারচেস করেছে, তাহলে ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালু হলো 10,000। এই লাইফ টাইম ভ্যালু কোনো কাস্টমারের যত বেশি হয়, ওই বিজনেসটা তত সাস্টেনেবল হয়। এই জন্য আমাদের আবার হলো, তুমি তার মানে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু যদি তোমাকে বাড়াতে হয়, তাহলে কিন্তু ওই কাস্টমারটা দিয়ে ওই 1 বছর টাইম ইন্টারভাল যদি তুমি ধরো, 3 মাস টাইম ইন্টারভাল ধরতে পারো, 1 মাস টাইম ইন্টারভাল ধরতে পারো, 1 বছর টাইম ইন্টারভাল ধরতে পারো, 1 বছরের সাধারণত ধরা উচিত। এই 1 বছর, কারণ 1 বছরের হিসাব আর 1 বছরে না যায়, এই 1 বছরের মধ্যে ওই কাস্টমারকে দিয়ে তুমি যত বেশি অর্ডার করাতে পারবা, তত ওই কাস্টমার লাইফ টাইম ভ্যালু বাড়বে। আর লাইফ টাইম যত ভ্যালু বাড়বে, তত তোমার বিজনেসটা সাস্টেনেবল হবে। তার মানে কি, তোমার রিপিট কাস্টমার বেশি। আমি এই জায়গাটা নিয়ে একটু আসতেছি হয়তো, আমরা মোটামুটি এটা শুরু শুরু করি আর। আচ্ছা, ধরেন আমরা বের করব এখন এভারেজ অর্ডার ভ্যালু। এভারেজ অর্ডার ভ্যালুটা কি? ধরো কেউ তোমার এই ওয়েবসাইট থেকে 1,000 টাকার মাল কিনতেছে, কেউ 2,000 টাকার মাল কিনতেছে, কেউ 3,000 টাকার মাল কিনতেছে, কেউ 5,000 টাকার মাল কিনতেছে, কেউ 10,000 টাকার মাল। তার মানে তার এক একটা অর্ডার, তার মানে কেউ অর্ডার করতেছে, ধরো 2 3টা প্রোডাক্ট মিলে সে 2,000 টাকার মাল, কেউ 5,000 টাকার মাল কিনলো, কেউ 10,000 টাকার মাল কিনলো। তাহলে ধরেন যে, তার মানে হচ্ছে ধরো 10 জন কিনলো, 10 জন 10 জন কিনলো হচ্ছে 1,000 টাকা, 9 জন কিনলো 1,000 টাকা করে, তাদের পার অর্ডারের ভ্যালু ছিল। সে ওই অর্ডারের মধ্যে তার 10টা প্রোডাক্টও কিনতে পারে, 3টা প্রোডাক্টও কিনতে পারে, 2টা প্রোডাক্ট, তার অর্ডার ভ্যালু ছিল কত? 1,000 টাকা। 9 জন, 10 নম্বর জন 10,000 টাকার কিনে, ওর অর্ডার ভ্যালু ছিল 10,000, সে 10টা প্রোডাক্টও কিনতে পারে, 100 প্রোডাক্টও কিনতে পারে, 5টা প্রোডাক্টও কিনে, 3টা প্রোডাক্টও কিনতে পারে। যখন অর্ডার করতেছে, অর্ডারের ভ্যালু, পার্সেজের ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু না, কিন্তু অর্ডারের ভ্যালু, মানে ফাইনালি যখন সে 3টা প্রোডাক্ট অ্যাড টু কাট করে অর্ডার করতে গেলে, অর্ডারের ভ্যালু আসলো কত? 1,000 টাকা। তাহলে এদিকে 9,000 আর ওদিকে 10, ধরো 19,000 টাকা। কতজন মানুষ? 10 জন মানুষ। তাহলে 10 ভাগ 19 দিয়ে দাও, তাহলে কত হয়? সেটা হচ্ছে এভারেজ অর্ডার। এখন স্ট্যান্ডার্ড আছে যে তোমার এভারেজ অর্ডার ভ্যালুর একটা স্ট্যান্ডার্ড আছে, যে কোনো একটা বিজনেস যদি সাস্টেন করতে হয়, ধরো আমি যদি, ধরো এভারেজ, ধরো যে এভারেজ অর্ডার ভ্যালু ফর ই কমার্স, ফ্যাশন, ধরো আর কি, আমি যদি এটা একটা দিই, এর একটা স্ট্যান্ডার্ড আছে ধরেন, তো সেটা হলো, ও বলছে $97। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নাও মিলতে পারে ভাই, হ্যাঁ। আপনি তো গ্লোবালি কাজ করেন, তাই না? তার মানে আমরা এখান থেকে একটা ডেটা পাইলাম, যে কোনো একটা বিজনেসের, ই কমার্স বিজনেসের স্ট্যান্ডার্ড, বেঞ্চমার্ক, যে কোনো একটা ই কমার্স যদি এভারেজ অর্ডার ভ্যালু হতে হবে মিনিমাম 97 টাকা। তার মানে কোনোটা $10 হতে পারে, কোনোটা $100 হতে পারে, কোনোটা $200 হতে পারে, কোনোটা $10,000 হতে পারে। অন এভারেজ অর্ডার ভ্যালু $97 নিচে যদি যায়, তাহলে ওই বিজনেস সাস্টেনেবল হবে না, ইয়া করতে হবে। আবার একটা ব্যাপার, ধরো তোমার একটা সেল আনতে খরচ হয় $5, এখন তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত? এভারেজ অর্ডার ভ্যালু তোমার ধরো $100, তোমার খরচ হচ্ছে কত? একটা সেল জেনারেট করে তোমার খরচ হয় $5 ডলার, তাই না?
তার মানে এভারেজ অর্ডার ভ্যালুর মধ্যে এটাও আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এভারেজ অর্ডার ভ্যালুর মধ্যে তোমার যদি এভারেজ অর্ডার ভ্যালু 100 টাকা হয়, তাহলে তুমি শতকরা কত পার্সেন্ট প্রফিট করো। ধরো আমি 30% প্রফিট করে ধরো, তার মানে ও যদি 100 টাকার মাল বিক্রি করে 30 টাকা লাভ করে। এখন 30 টাকার মধ্যে 5 টাকা চলে যাচ্ছে কিন্তু তার কিসে, একটা সেল জেনারেট করতে। কারণ একটা সেল জেনারেট করে 5,000, তার মানে অন এভারেজ অর্ডার ভ্যালু কত, $100। তো 100, তার মানে একটা $100 একটা সেল আনতে তার $5 খরচ হচ্ছে। তাহলে $100 মধ্যে তাকে কিন্তু একটা প্রফিট থাকতে হবে, না হলে কিন্তু ওই বিজনেস সাস্টেনেবল হবে না। কথাটা এই জায়গাটাকে কথা বোঝা গেছে? একটু সুযোগ দিই। আচ্ছা সুযোগ না দিই, সুযোগ দিলে বেশি কথা। আচ্ছা, এখন আমরা এইটা বের করে ফেলি, কিভাবে বের করব? আসেন আমরা তোমার চলে যাব কোথায় ভাই, এক্সপ্লোরিং রিপোর্টে চলে, এক্সপ্লোর করি, এক্সপ্লোর করি, এক্সপ্লোর করি। এটা তুমি ফ্রি ফর্ম নিতে পারো বা ব্ল্যাঙ্ক নিতে পারো, আমরা ধর একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিই, এত ব্র্যান্ডের দরকার নেই ভাই। আচ্ছা, এখানে ধরো তুমি হচ্ছে যে ডাইমেনশন হিসেবে দাও, ডাইমেনশন হিসেবে ধরো আমরা টোটাল, সরি, সিটিটা নিতে পারবা, সিটি নিয়ে নাও। আমরা একটা কাজ করি ভাই, এটা আমাদের একটু ইয়া লাগতে পারে, আর একটা অ্যানালাইসিস রাখতে পারে। এটা আমরা কেটে দিয়ে আমরা হচ্ছে এক্সপ্লোর রিপোর্ট থেকে ইয়া নিই, ফ্রি ফর্ম রিপোর্টটা নিই, কাহিনী আছে। ওটা অবশ্য নিতে পারতাম, তারপর সমস্যা নেই। ধরেন আমরা এখানে আহ ডাইমেনশন মোটামুটি যা আছে ওটাই থাক। আমরা এখান থেকে ধরো তোমার আহ আমাদের কি বের করতে হবে দেখেন, এখানে কিন্তু গুগল অ্যানালিটিক্সে কিন্তু ডিরেক্টলি এভারেজ অর্ডার ভ্যালু বের করা যায় না, এই ম্যাট্রিক্স নাই। আছে নাকি নিয়ম? আমি পাইনি আর কি। আপনারা পাইছেন? পাইছেন? আমি পাইনি। আমি পাইনি স্যার। হ্যাঁ, এভারেজ অর্ডার ভ্যালু নাই। তাহলে এভারেজ অর্ডার ভ্যালু মানে কি, টোটাল কত টাকা রেভিনিউ জেনারেট করতেছো আর নাম্বার অফ অর্ডার কয়টা। বাট এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু আমাদের আছে, টোটাল রেভিনিউ কত আর নাম্বার অফ অর্ডার। তো আমরা এটা সেটা ম্যাট্রিক্স হিসেবে বের করে ফেলি। আসেন আমরা এখান থেকে নিয়ে নিই, রেভিনিউ লিখে সার্চ দিলেই পাবেন। এই যে গ্রস আইটেম রেভিনিউ, গ্রস পার্সেল রেভিনিউ। গ্রস পার্সেস রেভিনিউ কি জিনিস ভাই একটু দেখে নিই। দ্য সাম অফ রেভিনিউ ফ্রম পার্সেস মেড ফ্রম অ্যাপ, তার মানে সাম অফ রেভিনিউ ফ্রম পার্সেস, টোটাল রেভিনিউ নাকি? হ্যাঁ টোটাল রেভিনিউ, তার মানে এটা নিলেই হচ্ছে। এখন আবার অ্যাকাউন্টিং করা লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিলেই হচ্ছে। তারপরে হচ্ছে তোমার আহ তারপরে হচ্ছে আমরা নিয়ে নিই হচ্ছে আরেকটা কি নিবো হচ্ছে যে অর্ডার, তার মানে পার্সেস, তাই না? এটা মানে ট্রানজাকশন হলো হয়, তারপরে পার্সেসটা দেখি তো। আচ্ছা, পার্সেস রেভিনিউটা কি যদি দেখি, দ্য সাম অফ রেভিনিউ ফর পার্সেসেস মেড অন ওয়েবসাইট, এটাও নিতে পারে, ওই একই জিনিস আসবে, দুটোই একই জিনিস। এটা কি দেখি, দ্য টোটাল নাম্বার অফ পার্সেসেস অন ইয়ার ওয়েবসাইট, তার মানে তোমার টোটাল কটা পার্সেস হয়েছে। এইটার ট্রানজাকশন তো একই হবে, এটার ট্রানজাকশন একই হওয়ার কথা না? কয়টা ট্রানজাকশন হয়েছে মানে কয়টা অর্ডার হয়েছে সেটাই তো। টোটাল নাম্বার অফ কমপ্লিটেড পার্সেস অন, একই কথা। আচ্ছা ঠিক ওই একই আছে। জিনিস, ইউনিভার্সাল জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছে। না, ইউনিভার্সাল জিনিস না ওইটা, হচ্ছে এক এক বিজনেসের ক্ষেত্রে অনেক সময় লাগে, দেখবা কিছু জিনিস ডাবল আছে কিন্তু আলাদা লাগে। আচ্ছা ধরো, তো আমরা ধরো এখানে আমরা টোটাল ইউজারটাও নিয়ে নিই, অ্যাক্টিভ ইউজার বাদ দিয়ে আমরা টোটাল ইউজারটা নিই। কারণ টোটাল কতজন ইউজার আসলে এখান থেকে কত, ও এখান থেকে, আচ্ছা আমরা নিই, ধরো টোটাল ইউজারটা নিলাম। ফ্যান্টাস্টিক। এখন ধরো আমাদের আহ তুমি সিটি ফিটি কাটো ভাই, এখান থেকে ধরো আমার অ্যাক্টিভ ইউজার ভ্যালু ভ্যালু কাটো, আর কি আছে, আর ঠিক আছে। এখন ধরেন আমরা এখান থেকে ধরো, হ্যাঁ কান্ট্রিটা থাক, কান্ট্রিটা থাক। আমরা এখান থেকে অ্যাক্টিভ ইউজারের কোনো প্রয়োজন নাই, আমরা টোটাল ইউজারটা নাও। তারপরে হচ্ছে তোমার আহ আমার ধারণা এইটা আর এইটা একই হবে। এইটা, এইটা নাও, না এটা নাও। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস নিতে হবে, টোটাল অর্ডার নিতে হবে না? তার মানে হচ্ছে পার্সেসটা নিতে হবে। আর একটা কথা, আমি পরশুদিন কিন্তু এই কাজ করে 550 নিয়েছি, 2 মিনিটের কাজ। শুধু এতটুকু নিয়ে এক্সেল শিটের মধ্যে ঢুকা দিছি, মানে রিপোর্টটা, আর কিছু না। আচ্ছা, ই কমার্স পার্সেস দ্য নাম্বার অফ টাইম ইউজার, না এটা পার্সেসেস মানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্সেস, টোটাল নাম্বার অফ পার্সেস কয়টা পার্সেস আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই পার্সেস নিলেই হচ্ছে। পার্সেস আর ট্রানজেকশন সেম, আর দেখি ট্রানজেকশন দেখি, ট্রানজেকশনটা নিই তাহলে আমরা বুঝতে পারবো। সেম স্যার, আমি একবার দেখছি ট্রাই করে।
ট্রানজাকশন পার পারচেজ। আচ্ছা ধরো আমরা দিলাম, ধরো আমরা এখান থেকে ধরো ফিল্টার করি বাংলা, মারো ফিল্টার কান্ট্রি এক্স্যাক্টলি মেসেজ বাংলাদেশ। আচ্ছা দেখি আমরা এখান থেকে ধরো, এখান থেকে আমরা দেখলাম টোটাল ইউজার এত। আচ্ছা সেম। দেখি, হ্যাঁ সেম সেম, তার মানে গ্রস পার্সেজ এবং পার্সেজ এবং একই কথা। এখানে যে টোটাল ট্রানজাকশন 261, তার মানে কয়টা পার্সেজ হয়েছে, তাই না? তো এখান থেকে ধরো আমরা কি করতে হবে, আমাদের টোটাল রেভিনিউ কত জেনারেট হয়েছে, আচ্ছা কত দিনের এটা, সেটা আবার তোমার অ্যানালাইসিস করতে হবে। ধরো তুমি লাস্ট 28 দিনের ধরো, বা এখানে তুমি টাইম বাড়াই নাও, তোমার ব্যাপার। আমরা ধরো এক মাস এক মাস করে, ওয়েব অ্যানালিস্টটা এক মাস করে ডাটা দেয়, এবং সেখান থেকে কি বিজনেস ডিসিশন নেওয়া উচিত, কি করা উচিত, কতটুকু ইমপ্রুভমেন্ট হলে এটা জানাতে হয় রিপোর্ট করে করে প্রতি মাসে। আমরা এক মাসে ডাটা দিই ধরো, তার মানে আমার টোটাল পার্সেজ মনে হচ্ছে এতটা। এইটা ভাগ 261 যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব কত। ধরো আমরা এটা যদি করেই থাকি, ধরো আমরা, এটা হচ্ছে যে অনলাইন, অনলাইন ক্যালকুলেটর। ধরো যে আমাদের এখানে পার্সেস রেভিনিউ কত হয়েছে ভাই, আহ এত হয় না রে। আচ্ছা কত টাকা হয়েছে দেখি, লাস্ট 28 দিনে বিক্রি করছে 4 লাখ, বাংলাদেশ থেকে 4,13,000, 4,13,800। 4 লাখ, কি হলো ভাই, 4,13,800 অর্থাৎ ভাগ, ইয়া হয়েছে কত, 261টা, 261টা অর্ডার হয়েছে বাংলাদেশ থেকে। তার মানে হচ্ছে 1,500 টাকা। ওর পার অর্ডারের ভ্যালু হচ্ছে 1,500 টাকা। হুম। বাট একটা ই কমার্স বিজনেস থেকে এটা কি হয়েছে, ঠিক হয়নি। আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বস একটু উলট পালট হতে পারে আর কি, এটা মাথায় রেখে, কারণ বাংলাদেশের প্রোডাক্টের দামই 1,000 2,000 টাকা। হ্যাঁ, এই আর কি, যাই হোক। তো যাই হোক, মাথায় রেখেন যে, সো এখান থেকে ধরো যে এটা কম বা বেশি, স্ট্যান্ডার্ড কি, আমাদের স্ট্যান্ডার্ড হলো $97, তো এটা কম হয়েছে, তার মানে এই বিজনেসটা সাস্টেন করবে না। তাহলে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আমরা এই কনভার্সন রেট অপটিমাইজেশন করতে পারবো, তখন হচ্ছে যে আমাদের এই যে ক্লায়েন্টদেরকে, এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টের জন্য না ভাই, তুমি কিভাবে করবে সেই সাজেশন আপনাকে দেওয়া হয়েছে, নট ফর ক্লায়েন্ট। এটা কিন্তু তুমি লিখে দিবা, এবং এটাও তুমি লিখে দিবা, তুমি শুধু এইটা দিবা, আর এইখানে তোমার ডিসিশন গুলো। তো আমরা কি কি ডিসিশন নিতে পারি, ধরো যে ভাই তোমার এটা কম পাইলাম, যদি বেশি থাকে ভালো, যদি কম হয় তাহলে কি বলবা, যে তুমি ফ্রি শিপিংটারে অফার করতে পারো, যাতে তোমার অর্ডারটা বেশি আসে। তুমি ধরো যে যেহেতু এটা কম, তার মানে ও একটা দুইটা প্রোডাক্ট কিনতেছে বলে 1,500 টাকা। ধরো তুমি একটা বান্ডেল করে ফেললে, যে ভাই তোর একটা শীতের ওই যে মাথায় যে টুপি নাই, মানকি টুপি, একটা জ্যাকেট, একটা সুইট শার্ট, একটা জুতা, এই প্যাকেজের মূল্য ভাই আগে ছিল 10,000, এখন তোমার 7,000। তখন কিন্তু দেখেন এভারেজ অর্ডার ভ্যালুটা বেড়ে যাবে। আর যদি সিঙ্গেল কিন্তু, একটা ক্যাপের দাম ধরো 300 টাকা, একটা জ্যাকেটের দাম 3,000 টাকা, একটা ইসের দাম এত। সো কিন্তু যখন তুমি বান্ডেল করে ফেলতেছো, এইভাবে, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। একজন ওয়েব অ্যানালিস্টকে সাজেস্ট করতে হয় যে ভাই তুমি এটা করতে পারো, একটা বান্ডেল ব্যাগে সবগুলো যে একসাথে দিতে হবে বিষয়টা না, না, বাট কত ভাবে দেয়া যেতে পারে সেটা। এটা কিন্তু যে সবসময় যে তুমি একবারে এই পাঁচটাই যে তুমি করবা, বা আরো পড়ালেখা করবেন দেখবেন আরো পাবেন, এগুলো ম্যান্ডেট সব থেকে বেশি ব্যবহৃত হয় আর কি, এই স্ট্র্যাটেজি। তো সেখানে তুমি বান্ডেল প্যাকেজ দিতে পারো, অথবা তুমি আপসেল ক্রস সেলটা করতে পারো। এখন যদি প্রশ্ন করেন যে ভাই আপসেল ক্রস সেল কি, তাহলে তো মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা আমরা বিশেষ সময় সুন্দর আপসেল ক্রস সেল করতে পারো, বিভিন্ন কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম করতে পারো। লয়্যালটি প্রোগ্রাম মানে হলো, দেখবেন আমরা আগরবা বা স্বপ্নে কিনতে গেলে, তুমি যদি 1,000 টাকার মাল কেনো 10 পয়েন্ট যোগ হয়। এইরকম করতে গেলে যখন তোমার 10,000 পয়েন্ট হয়ে যায়, তখন তুমি ওই ওইটাকে মানে পার 100 পয়েন্টে 1 টাকা, তো 10,000, 10,000 হয়ে গেলে বা 100 দিয়ে ভাগ দাও, যত টাকা হয় 1,000 টাকা, এই 1,000 টাকা তুমি শপিং ফ্রি কিনতে পারো। অথবা তুমি ভাই এই বান্ডেল প্যাকেজ কিনলে এর সাথে ভাই তোমার হচ্ছে যে শীতের সময় 1 প্যাকেট সিগারেট ফ্রি, ধরেন বিড়ি ফোকাও, আর হচ্ছে শীত, শীত এনজয় করো, ধরেন আর কি।
এরকম বিভিন্ন ধরনের লয়্যালটি, এগুলো লিখে সার্চ দিতে হয় কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম কি হতে পারে। এই জিনিসগুলো নিয়ে প্রচুর ব্লগ আছে, এগুলো নিয়ে পড়তে হবে, তাহলে তোমার মানে আপনি রিচ হবে না, সমৃদ্ধ হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরেন ওই অর্ডার করতে এসে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তখন সুন্দর করে যে লাইফ সাপোর্ট গুলো দিতে পারে, ক্লায়েন্টকে লাইফ সাপোর্ট গুলো দিতে পারেন, যেমন ধরেন বিভিন্ন চ্যাট সলিউশন আছে, কেউ একজন ইয়া করলে আপনি তাকে ইয়ে দিতে পারেন, যেমন ধরেন ফেসবুকের যে চ্যাট সলিউশন আছে, এখানে হচ্ছে কেউ আপনাকে নক করলে আপনি আনসার দেন। আর অনেক ধরনের চ্যাট সলিউশন পৃথিবীতে আছে, কোন একটা ওয়েবসাইট সামওয়ান ভিজিট করতেছে, ওই ভিজিটরদেরকে আপনি অটোমেটিক্যালি ওই চ্যাট সলিউশনের মধ্যে তাদেরকে হচ্ছে আপনি মেসেজ পাঠাই দিন। এই ধরনের জিনিসগুলো করে আমরা হচ্ছে যে এভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে পারি, কারণ দিন শেষে আমার স্ট্যান্ডার্ড কি 97 ডলার, 97 ডলার তো বিজনেস সাস্টেন হবে না ভাই। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ধরো কাট অ্যাবান্ডন্ড রেট, ওই যে আমরা বললাম যে 18 থেকে 20 বিলিয়ন ডলারের কাট হয়, অ্যাড টু কাট করে ওই মানুষগুলো আর কোনোদিন কিনে না। প্রতি বছর 18 থেকে 20 বিলিয়ন ডলার। এই কাট অ্যাবান্ডন রেটের একটা স্ট্যান্ডার্ড আছে, কত? 69.82%। এটা হচ্ছে বেঞ্চমার্ক। তার মানে 100 জন যদি অ্যাড টু কাট করে, 70 জন কি করবে না, প্রোডাক্ট কিনবে না, 30 জন তোমার প্রোডাক্ট কিনবে। যদি এইটার বাইরে যায়, ধরো তোমার কার্ট অ্যাবান্ডন রেট 90%, তার মানে সামথিং রং। এই সামথিং, এই কার্ট অ্যাবান্ডন রেট আমাদের বাড়ানোর জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তার আগে আমরা একটু ইয়া করে আসি। এইটার একটা ইয়া দিয়ে রাখো, এটার আমরা তোমরা নাম দিয়ে দাও ই কমার্স অ্যানালাইসিস। ই কমার্স অ্যানালাইসিস, ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা একটু এক্সপ্লোরিং রিপোর্টে যাই, এটা এইভাবে সেভ থাক। এখানে আমরা আরো অনেক কিছু বাড়াইতে পারি, কমাইতে পারি। ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টটা করলে আমরা কার্ড অ্যাবান্ডন রেট এরিয়াটা পাই আর কি। আসেন আমরা, এখন আমি প্রশ্ন করব। এখন যদি প্রশ্ন করি ভাই ফানেল কি, এটা তো কইতে হবে না, সমস্যা হয়ে গেছে এটা। আচ্ছা, এটা ধরেন এখানে আমাদের যে স্টেপ গুলো আছে, এখন আমি একজনকে প্রশ্ন করি ফানেল কাকে বলে, একজন যদি আমাকে হেল্প করেন না, সেভাবে সাজাবো ফানেলটা। ফানেল বলতে কি, যে কোনো একটা নতুন কতটা, বিজনেস হলে হ্যাঁ প্রথমে মানে, হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে, পরে ট্রাফিক, তারপর লাস্ট হচ্ছে পারচেস। হ্যাঁ তার মানে একটা জিনিস দেখেন, এই জিনিসগুলো কত প্রাসঙ্গিক না, মানে আমরা জি আগে বস। প্রিভিয়াসলি যে জিনিসগুলো পড়ে আসলাম, কত প্রাসঙ্গিক না। তো ওই জিনিসগুলো যদি না জানেন, আপনি এই রিপোর্ট দেখে কি দিবেন ভাই? ফানেল না ব্যাপারটা জানলে এরকম তো না। রিপোর্টিং করা যাবে না। যাই হোক। এই যে- আচ্ছা, এখন ধরো আমরা এই স্টেপ গুলো ভেঙে ফেলে দিই, ফেলে দাও, এটাও ফেলে দাও। আচ্ছা, এখন ধরেন আমরা একটা স্টেপ দিই, যেটা হলো যে ফানেলিং এর প্রথম পর্যায়ে কি হয়, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে কি করি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে আমরা হচ্ছে কনসিডারেশন ক্যাম্পেইন চালাই। কনসিডারেশন ক্যাম্পেইনে তখন হচ্ছে যে আমরা কি চাই, তখন আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, তাই না? আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে আমরা যেটা করি যে সে অ্যাড টু কার্ট করুক, চেক আউট করুক, তারপরে ফাইনালি পারচেস। তা যদি আমরা একটা ফানেলের টোটাল জার্নিটা চিন্তা করি, এই ফানেলও যা, ওই পারচেস জার্নিও তাই, ঠিক আছে। ফানেল ইকুয়াল টু কি, পারচেস জার্নি। তার মানে সামওয়ান আমার ওয়েবসাইটে আসলো, সে আমার একটা পেজ ভিউ করলো, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করলো, ই কমার্সের ক্ষেত্রে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো। ঠিক সেইভাবেই যদি আমরা এই ইয়ারটা সাজাই, কিটা সাজাই, স্টেপটা সাজাই, তাহলে আমরা প্রথম স্টেপ, ধরো আমরা নাম দিলাম হচ্ছে যে আহ ধরো ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, ধরো আমরা ফানেলের ফার্স্ট স্টেজের নাম। কিভাবে এটা আমরা বুঝবো? এটা হচ্ছে কোন একটা ওয়েবসাইটে আসা মানেই কি, তার মানে তার সেশন তৈরি হয় না, তার মানে একটা ওয়েবসাইট ট্রাফিক আসা, সেশন ধর, সেশন স্টার্ট ইভেন্ট। আর কি আছে ভাই? হ্যাঁ, সেশন স্টার্ট ইভেন্ট হলে, সেশন স্টার্ট ইভেন্ট হলে, তার মানে কি সে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কাহিনী শেষ। এরপরের স্টেপ কি? ভিউ। এরপরের স্টেপ ধরো সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, তার মানে হচ্ছে
প্রোডাক্ট পেজ ভিউ। আচ্ছা, গেল। প্রোডাক্ট পেজ ভিউ মানে কি ইভেন্টটা এক্সিকিউট হয়? ভিউ আইটেম। ভিউ আইটেম। ভিউ আইটেম বস। ভিউ আইটেম ইভেন্টটা হয়। আচ্ছা, এরপরের স্টেপ ধরো আমাদের কি হতে পারে? ধরো তোমার অ্যাড টু কার্ট করতে পারে। অ্যাড টু কার্ট। তো সুন্দর করে আমরা অ্যাড টু কার্ট ইভেন্টে দিয়ে দাও। খেলে ভাই, এই যে add to cart। আচ্ছা, এখানে বিভিন্ন প্যারামিটার দিতে পারেন আর কি, হ্যাঁ জানেন। ধরুন ধরুন প্যারামিটার দিয়ে দেয়। যেমন ধরুন ভ্যালু প্যারামিটার দেওয়া যায়, যে এত টাকার উপরে যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে নিয়ে একটা ফানেল বানাবো। অনেক ফানেল বানাবো, আমরা জাস্ট খুব সংক্ষেপে খেলতেছি। আচ্ছা, এরপরে ধরো, বাট আমাদের এটুকু জানলেই চেক আউট করবো। বিগিন চেক আউট, ডেটা লেয়ারে যেটা দিয়েছিলাম ইভেন্ট ইয়ে করার সময়। দেন হচ্ছে আমাদের ফাইনালি পার্সেজ হলো। এখানে তো এই যেগুলো পড়ে নেই, ইনডাইরেক্টলি ফলোড বাই, ডিরেক্টলি ফলোড বাই। ইনডাইরেক্টলি ফলোড বাই মানে, ডিরেক্টলি ফলোড বাই মানে ওইটার পরে এটা হইতে, ইনডাইরেক্টলি মানে যে কোনোটা হতে পারে। মানে দেখা যাচ্ছে প্রথমে সে সেশন স্টার্ট করছে, তারপরে ঘুরে ফিরে এসে সেই পেজে ঢুকছে, এরকম হতে পারে। আর ইনডাইরেক্টলি মানে যে কোনো জায়গায় যায়, যে কোনো হতে পারে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ধরো। কিরে ভাই, হয়েছে নি? সেভ করবো কই? অ্যাপ্লাই দিতে হবে না? জি ও বস, আচ্ছা, এর পাঁচটা এর সেগমেন্ট ও দেন নাই এই আচ্ছা কারণে। আচ্ছা, ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার। কত পার্সেন্ট ভাই? 90, 100। নাই। এখান থেকে মোটামুটি আমরা, ধরেন আমাদের এই জিনিসটা আসলে আমার হচ্ছে যে এটাকে চেক আউট না, এই কার্ট অ্যাবান্ডন রেট। কার্ট অ্যাবান্ডন রেট হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিশন রেট না? এই 70% অ্যাবান্ডন রেট, তাই না? এই যে 70%, ইয়া কত হওয়া উচিত? স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত? 17। ঠিক আছে, ঠিক আছে। যেমন আগে যেটা আমরা করেছিলাম সেটার অ্যাবান্ডন রেট খুব কম ছিল, এই বিজনেসে কার্ট অ্যাবান্ডন রেট খুব বেশি। তার মানে এখানে কিন্তু কাজ ইমপ্রুভ করার টিয়া আছে। ধর আমরা 70% অলমোস্ট ধরেন। এখন আমাদের পয়েন্ট হলো, জাস্ট দেখেন এই জিনিসটা থেকে কিন্তু আমাদের এত এইটাই জানা দরকার, হ্যাঁ, যে আমাদের কার্ট অ্যাবান্ডন রেটটা আসলে কত, এক টু কার্ট অ্যাবান্ডন রেট কত আর কি, মানে কতজন আসতেছে কতজন চলে যাচ্ছে। এরকম কিন্তু চেক আউট অ্যাবান্ডন রেটের একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, এগুলো দেখতে হয়। প্রোডাক্ট পেজ ভিজিট করে কতজন চলে গেল, এটা ইয়ে আছে, হ্যাঁ। আর এই জিনিসগুলো একটু পড়াশোনা করে নিয়ে যে স্ট্যান্ডার্ড ফানেল মানে কি, এখানে ক্লোজ, তারপরে কি ট্রেন্ডেড ফানেল মানে কি, তারপরে হচ্ছে যে ওপেন ফানেল মানে কি, ক্লোজ ফানেল মানে কি, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। এক ধরনের অ্যানালাইসিস করি না, তারপরও ধরেন যে এটা যদি আপনি ওপেন ফানেল দিলে যেটা হয়, দেখেন এখানে ডাটা বেড়ে যাবে ওপেন ফানেলে। আচ্ছা, যাই হোক, যে কোনো সত্তর জায়গা পার্সেন্ট থেকে আছে। আসবে। আর যে কোনো জায়গা থেকে এসে যে কোনো, এই ফানেলের এই স্টেজে যে কোনো জায়গা থেকে করতে পারে। এই জিনিসগুলো একটু পড়ালেখা করে নিয়ে হবে আর কি। আমাদের মেন ইয়া হলো আমরা ডাটা অ্যানালাইসিসে থাকি। আচ্ছা, যাই হোক, তো 70% ধরো। এখন তোমার, এখন হচ্ছে আমরা বিজনেসে এখানে এসে দেখলাম যে কিরে ভাই আমার 70-এর বেশি, তাহলে তো এটা ভালো না, এই বিজনেসের জন্য ভালো না। তাহলে কেন কার্ট অ্যাবান্ডন রেট হয়, কার্ট অ্যাবান্ডন কেন হয়? আচ্ছা, কার্ট অ্যাবান্ডন, কার্ট 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 করে সে চলে যেতে পারে আসলে অনেক কারণ। কি কি কারণ হতে পারে? কারণ হতে পারে তোমার ধরো, কারণ হতে পারে আপনার, ধরেন যে হ্যাঁ ওই সময় সে বাইং মুডে নাই। তারপরে ধরো যে তোমার প্রোডাক্টের দাম বেশি হতে পারে। তারপরে ধরেন যে, ধরো তোমার চেক আউট প্রসেসটা অনেক কঠিন হতে পারে, হ্যাঁ। দেখা যাচ্ছে পরের পেজে চেক আউটে যে নাম, ফোন নাম্বার, বাপের নাম, জিপ কোড, গার্লফ্রেন্ডের নাম, কয়দিন আগে দেখা করছে, বিশাল বড় ফর্ম টর্ম দিয়ে দেয়, হ্যাঁ। তারপরে তোমার পেমেন্টের জায়গাটা, যেমন ধরো পেমেন্ট অপশনে যে জায়গাগুলো আছে আর কি, ধরো তোমার পেমেন্ট মেথড তুমি শুধু পেপাল দিয়ে রাখছো, কি রে ভাই সে ক্রেডিট কার্ড থেকে ইয়ে দিয়ে দিয়ে পেমেন্ট, তার পেপাল না। অথবা তুমি ধরো বাংলাদেশ পয়েন্ট অফ, তুমি শুধু নগদ দিয়ে রাখছো, বিকাশ বা অন্যান্য কার্ড থেকে পেমেন্ট করবে, করতে পারতেছে। এই সমস্ত ক্ষেত্রে কার্ড অ্যাবান্ডন হয় আর কি, হ্যাঁ।
তো এই জন্য আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি আছে, কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে। যেটা হচ্ছে যে ধরো, যেমন এটা শপিফাই খুব দারুণ করে দেওয়া যায়, বাট ওয়ার্ডপ্রেসে আপনি পারবেন প্লাগইন আছে, যে যারা ধরেন কাট করছে তাদেরকে আপনি নোটিফাই ইমেল পাঠিয়ে দিতে পারেন। যারা অ্যাড টু কাট করেছে তাদেরকে আপনি নোটিফিকেশন মেল পাঠিয়ে দিতে পারেন, যে ভাই তুমি তো অ্যাড টু কাট করছিলে এই মাল। যেমন গুডি ব্রোড্রো আছে, এগুলো ভিজিট করেন, আপনি অ্যাড টু কাট করে রাখবেন, দেখবেন ও মেল পাঠাবে। তো অথবা ম্যাসকুলিন টাস্কুলিন, এই সমস্ত ওয়েবসাইটে আপনি অ্যাড টু কাট করে রাখবেন, দেখবেন আপনাকে মেল পাঠাবে। তো এই সমস্ত, তখন হচ্ছে মেল পাঠাতে যে ভাই তুমি তো অ্যাড টু কাট করে রাখছো, তোমার জন্য 10% ডিসকাউন্ট, যা। বিভিন্ন ধরনের রিওয়ার্ড প্রোগ্রাম, ওই যে ওইটাই আর কি, একটা কিনলে একটা ফ্রি, অথবা তোমার এই যে বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম আছে, 10% ডিসকাউন্ট, এই ধরনের জিনিসপত্র করতে পারেন। অনেক ধরনের এগুলো কিন্তু চেক করতে হয় আর কি, সেগুলো আর কি। ধরেন অনেকগুলো পেমেন্ট অপশন রাখলেন, সে পেপালে দিল, স্ট্রাইপে দিল, অমুকে দিল, তমকে দিল, এটা রাখতে পারেন। চেক আউট পেজটা ভেরি সিম্পলিফাই করা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস, যা ছেড়ে দিলেন, দেখবেন অনেক কিছু হয়। অনেক সময় যে ইউজ এক্সটেন্ড ইনটেন্ট পপ আপ ব্যানার, এটা খুবই দারুণ। মানে হচ্ছে ধরো যে সে দেখা যাচ্ছে সার্টেন টাইম পরে, 10 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড পরে, ঠিক এক্সিট করার আগে তারা সুন্দর করে একটা, মানে অন এভারেজ আপনার যে ডাটা অ্যানালাইসিস করে দেখে আসলাম, আমার অন এভারেজ ইয়া কত, মানে বাউন্স রেট বা হচ্ছে ইয়া ছিল কত, 44-এ আমরা যেন কত পেয়েছিলাম আর কি, তাই না? ঠিক ধরেন এইরকম একটা টাইমে সিলেক্ট করে একটা পপ আপ ব্যানার দিয়ে দিলেন, যে ভাই 10% ডিসকাউন্ট। সে দেখা যাচ্ছে একটু কাট করে বেড়ে যাওয়ার আগে চিন্তা করলে, আরে 10% ডিসকাউন্ট আবার পরশু দিন শেষ হয়ে যাবে, এখনই কিনে ফেলি। এই সমস্ত ভাবে আমরা হচ্ছে যে ইয়া করে ফেলতে পারি, বুঝতে পারছেন? এরপরে সোশ্যাল প্রুফ ইউজ করা, যেটা অথরিটি বিল্ড আপ বলে আর কি। তোমার কাছ থেকে যে প্রোডাক্ট কিনবে, তুমি সন্ধ্যা বাটপাড়িটা কেমনে বোঝাবো? বিভিন্ন টেস্টমোনিয়াল টোনিয়াল, এই জিনিসগুলো একটু প্রোডাক্ট পেজে রেখে দেওয়া, যারা এর আগে কিনেছে রিভিউটা রেখে দেওয়া, ও এই মাল এর আগে অমুক অমুক কিনছে, ভালো রিভিউ দিছে, তো রিকমেন্ড করছে। যেমন দেখবেন দারাজ, অ্যামাজন, এই সমস্ত জায়গায় আমরা প্রোডাক্ট কিনতে গেলে আগে রিভিউ করে দিই, প্রোডাক্টের রিভিউ কেমন। এই জিনিসগুলোকে বলা হচ্ছে সোশ্যাল প্রুফ আর কি, হ্যাঁ। রিটার্নটাকে ইজি করা, যে ভাই কোনো কারণে ভাঙা চোরা মাল গেছে, ঠিক আছে ভাই, আমাদের রিটার্ন একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে, এবং ডুপ্লিকেট দেওয়া হয় 7 দিনের মধ্যে, এই ধরনের জিনিসপত্র রাখতে হয়। তখন হচ্ছে যে এই ডিসিশন গুলোই এখানে লিখে দিবে। কথা বোঝা গেছে না, যায় নাই? ক্লিয়ার আচ্ছা, বস। এখন ধরো যে আমরা এটা আবার কেটে আমরা ওই এক্সপ্লোরিং রিপোর্টটাতে যাই, ওখানে আমরা দুইটা ম্যাট্রিক্স সেট করে ফেললে আমরা পরেরগুলো পেয়ে যাবো, আলাদা আলাদা করে। আচ্ছা, ধরো আমরা এটা ই কমার্স অ্যানালাইসিস এটা করছিলাম না, এটারে ওপেন করো। এখানে ধরো আমরা কনভার্সন রেট অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো আমরা সুন্দর করে এখানে একটা ম্যাট্রিক্স বসায় দাও, এখানে একটা ম্যাট্রিক্স বসায় দাও, ইউজার কনভার্সন রেট, ইউজার কনভার্সন রেট, এটাও অ্যাড করো। পাশাপাশি আমাদের মনে হয় একটা অ্যানালাইসিস করতে হবে, সেটা হলো যে রিপিট পারচেজ রেট, রিপিট পারচেজ রেট। এখানে আমরা পাবো, খুঁজে পাবেন আর কি, একটু পড়ে নিয়ে রিপিট পার। আচ্ছা, এইটা মোটামুটি 3 মাসের বা 1 মাসের করতে পারে আর কি, হ্যাঁ, 1 মাসের করতে পারে। যে এই যে এখানে ওয়ান ডে রিপিট পারচেজার, মানে একদিন বা তার পরের দিন কারা কারা পারচেস করছে, টু 2 থেকে 7 দিনের মধ্যে কারা রিপিট পারচেস করছে, 8 থেকে 10 দিনের মধ্যে কারা রিপিট পারচেস করছে, 1 মাস থেকে 3 মাসের মধ্যে কারা রিপিট পারচেস করছে। ধরো আমরা সবগুলো দিই, যা। আমরা মূলত যে কোনো একটা নিয়ে অ্যানালাইসিস করি, তো বাট মিনিমাম 1 মাসের ডাটা নিয়ে অ্যানালাইসিস করা ভালো হয়। কারণ এ তো ভাই এরকম না যে ভাই আজকে মাল কিনলো কালকে আবার শিখি, 3 মাসের মধ্যে অ্যানালাইসিস ইয়ে করতে হবে, তাই না ব্যাপারটা? আবার যদি খুব দরকারি প্রোডাক্ট হয়, তুমি একদিনে রিপিট ইয়ে করতে হবে, যে খুবই দরকারি প্রোডাক্ট। আবার কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে ভাই 3 মাসের মধ্যে যদি সে রিপিট পারচেজ না হয়, তার সমস্যা নেই। তো ধরো আমরা সবগুলো দিলাম, দিয়ে দাও, ইউজার কনভার্সন রেট দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটাও দিয়ে দাও। আচ্ছা, আমরা দেখি কি অবস্থা। এখানে ধরেন দেখেন, আহ এখানে ডাটা, ওইখানে আবার 3 মাসের দিয়ে, এখানে যদি 1 মাস দিয়ে দেন তাহলে কিন্তু হইব না ভাই, মাথা রেখে। 15 দিন থেকে এই 3 তারিখ পর্যন্ত দিলে, মানে এই ডাটাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে তুমি ওইখানে যে ডাটা দিবা সেই ডাটা সে দেখাবে, ঠিক আছে? কারণ ওখানে দিলেন 9 মাসের ডাটা, আর এখানে দিলেন 1 মাস, তাহলে কিন্তু হইব না খেলা। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা বুঝবেন। এখন আমাদের কনভার্সন রেটটা আমরা একটু দেখি। আমাদের কনভার্সন রেট হলো ফাইনালি 1.98%। হ্যাঁ, 3 মাসের ডাটাতে আমরা দেখি।
এখন একটা ই কমার্স বিজনেসে একটা ই কমার্স বিজনেসের কনভার্সন রেট 1.6 to 2.9%, মানে 3%। আমরা ধরে নিতে পারি 2 to 3% হচ্ছে কনভার্সন রেট। তো আমরা এই ই কমার্স বিজনেসের ডাটা অ্যানালাইসিস করে দেখলাম যে ভাই এর কনভার্সন রেট হচ্ছে 1 পয়েন্ট এত। হ্যাঁ, মোটামুটি ও কাভার করছে 1.6 থেকে 2.9 না। তার মানে কি দেখেন, ওর কিন্তু একটা স্কোপ আছে বাড়ানো, বাড়ানো। তো কিভাবে বাড়াতে পারে সেই ডাটাটা আমরা একটু বলে দিই। আমরা সেখানে আমরা তখন তাকে, এটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না, এইটা এখান থেকে আপনি সাজেস্ট করতে পারেন। অথবা নিজেরও কিন্তু আপনার চেক করে দেখতে হতে পারে যে তুমি যে বলতেছো ভাই ইউজ হাই কোয়ালিটি ইমেজ, ভিডিও এন্ড প্রোডাক্ট পেজ, এখন দেখা যাচ্ছে যে তুমি না দেখা এই শামীম ভাই কইছে এটা পাঠিয়ে দিলা, ভাই আমার $500 দাও, এই কথা কইলে হইব না। আপনার আগে দেখতে হবে আদৌ সে ইমেজ গুলো ভিডিও গুলো ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, আপনি আন্দাজে এখানে লেখা দেখছেন, এটা লিখে সুন্দর করে পাঠিয়ে দিলে ক্লায়েন্ট বলে, "আরে বেটা আমি তো ভালো ইমেজ।" তার মানে আগে কিন্তু আপনাকে দেখে নিতে হবে, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে স্ট্র্যাটেজি বাদ। প্রোভাইড প্রোভাইড করো লিমিটেড টাইম কুপন কোড। এটা খুবই সাইকোলজিক্যালি খায়। যেমন দেখবেন, আপনি কোন একটা অফার দিয়ে 7 দিনের টাইম দিবেন, এটা সাইকোলজিক্যালি এই কিনে ফেলতে হবে, টাইম শেষ। আপনারা যারা দেখবেন যে ইয়া করছেন, ওই যে যেমন ধরেন গাড়ি কেনার ক্ষেত্রে, তারপরে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, আপনি একটা শুধু একটা লিড জেনারেট করবেন। এই শালার পুতেরা প্রতিদিন আপনাকে একদিন 2 দিন পর পর ফোন করে বলবেন, বস আমাদের তো অমুক জায়গায় একটা 10 তলা বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট চলতেছে, তো খুবই কম, মানে মানে একদম শেষের দিকে বিক্রি হয়ে গেল প্রায়, আর কি আর কয়েকটা ফ্ল্যাট আছে। এটা কিন্তু একদম আন্দাজে মিথ্যা কথা, হোয়াইট হোয়াইট। ওর আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ওই অ্যাপার্টমেন্টের 60% অ্যাপার্টমেন্ট পড়ে আছে, সেল হচ্ছে না। কিন্তু আপনার ফোন দিয়ে কি করবেন? এটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। আপনি যদি একদম ফুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন যে আমি কিনবই, তো এই জন্য হচ্ছে লিমিটেড টাইম বিভিন্ন কুপন দেন, 10% ডিসকাউন্ট, ভাই এই কুপনটা ব্যবহার করা মাত্র 3 দিন। এই সমস্ত ক্ষেত্রে কনভার্সন বাড়ানো যায়, সেলস বাড়ানো যায়। ঠিক আছে। এটা কি তারপরে গ্রোথ হ্যাকিং এর মধ্যে পড়ে স্যার? গ্রোথ, এটা গ্রোথ হ্যাকিং ধরো, এটাও তো গ্রোথ হ্যাকিং, মানে গ্রোথ করার জন্য তুমি যা যা করো সেটাই গ্রোথ। ওইটাই। আচ্ছা, এখন এরপরে ধরো তোমার ওই যে $18 বিলিয়ন $20 বিলিয়ন কাঠে পড়ে রয়েছে, 70% আমরা রিসার্চ করেছিলাম কাঠে পড়ে। ওই কাঠের মানুষগুলো কি, তার ন্যূনতম ইন্টারেস্ট না থাকলে কিন্তু এই মেটা কিনে নেয়, মানে কাট করে। তাহলে এই লোকগুলোর বসায় রাখবা কেন? সুন্দর ওইটাই। করে এদেরকে নোটিফিকেশন মেল পাঠাও, এই যে জায়গাতে ভাই, কিন্তু এই জায়গাতে কিন্তু এই যে গত ক্লাসে দেখাইছিলাম আমি শপিফাইয়ের অটোমেশন, এই জায়গাতে অটোমেশন কাজ করে। হ্যাঁ আচ্ছা, তো তখন এদেরকে পাঠাও আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রাইসটাকে কম্পিটিটিভ রাখো। একই মাল, ধরো আড়ং বিক্রি করতেছে, এটা কত মাল, 1300 টাকা। এই মালটা বিক্রি করতেছে কত, আড়ং বিক্রি করতেছে ধরো এই 1200 সামথিং। অথবা আড়ং বিক্রি করতেছে ধরো, আড়ং তো বড় ব্র্যান্ড, হ্যাঁ, আড়ং কিনে আমার মাউস গেল। ধরো আড়ং বিক্রি করতেছে, ধরেন 1400 টাকায় বা 1500 টাকায়, তুমি বিক্রি করতেছো 1300 টাকা। মানুষ কিন্তু আড়ংয়েরটাই কিনবে, 100 150 টাকা বেশি হলো কেন, ওটা বড় ব্র্যান্ড, ওর একটা ইয়ে আছে। সো এটা কম্পিটিটিভ প্রাইস রাখা। হ্যাঁ, হয়তো তুমি আর একটু কমাই দাও, এই ধরনের। অথবা ধরেন তোমার 5টা ব্র্যান্ড, তুমি 500 টাকা করে বেশি দিছো, নো, এই জন্য অন্যান্য ইস্যুতে কম্পিটিটিভ প্রাইস রাখো আর কি, এই আর কি। এরপরেও ধরো যে তোমার অনেক সময় চেক আউট ফাউট করতে গেলে এই যে টেস্টমোনিয়াল রাখো, বিভিন্ন ধরনের রিভিউ রাখো, উপরে কথা কথা একই আর কি। কারণ দুটো ক্ষেত্রে আমরা ইয়া বাড়াতে চাই, মানে অনেক সময় হচ্ছে যে সে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় না, সো গেস্ট ইউজার হিসেবেই যাতে কিনে ফেলতে পারে সেই ব্যবস্থা করে দাও। তারপরে হচ্ছে তোমার ই কমার্স বিজনেস যখন পেমেন্ট মেথড, এখানে আমরা কি কি পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা এই যে যেমন এসএসএল কমার্স ভেরিফাইড। অনেক সময় দেখবেন যে ডিজিসার্ট নামে একটা কোম্পানি আছে, ডিজিসার্ট ডিজিচার্ট ডিজিচার্ট নামে একটা কোম্পানি আছে। ওরা হচ্ছে এসএসএল সার্টিফিকেশন দেয় এবং অথরাইজ করে কিভাবে, দেখেন ওয়েবসাইটে ওরা একটা ইয়া মানতে দেয়, কি বলে, ওয়েবসাইটে হচ্ছে ওরা এই যে এইরকম ইয়া করতে দেয়। নো 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 নো, এটা না, এটা না, এটা না। ওরা হচ্ছে
ভুলে, মানে দেখাতে হলে ভালো হতো। ধরো ওয়েবসাইটে ওরা হচ্ছে আহ ধরো এটা দেখি আর কি, এটা যদি দেখি আর কি। বিভিন্ন ওয়েবসাইটে ওরা হচ্ছে যে ওদের কাছ থেকে এই ইয়া নিলে ওরা এক ধরনের হচ্ছে তোমার দেখাইতে পারলাম না। মানে ফুটার টুটারে ওরা হচ্ছে এরকম একটা একটা ইয়া দেয় যে ডিজিসার্ট সার্টিফাইড। মানে তুমি যদি এখান থেকে, তো ভাই তুমি পেমেন্ট করবা, তো তুমি এখানে পেমেন্ট করবা, তুমি ক্রেডিট কার্ড পেপাল ইউজ করবা, তুমি যে পেপালটা আরেকজনের ওয়েবসাইটে এসে ব্যবহার করতেছো ভাই, তোমার ওয়েবসাইটটা কতটা সিকিউর, এই ধরনের কোম্পানিগুলো ওরা হচ্ছে ওরা হচ্ছে যে ওদের কাছ থেকে যখন এই যে ডিজিসার্ট ভেরিফাইড এরকম ইয়া দেয়। হ্যাঁ, তার মানে এখান থেকে তুমি যদি পেমেন্ট টেমেন্ট করো, তাহলে তুমি ভেরিফাইড আর কি, মানে তোমার পেমেন্ট হ্যাক ট্যাক হওয়ার পসিবিলিটি। এই ধরনের জিনিসপত্র এই ফুটার টুটার রাখতে হয়, এই ক্ষেত্রে হচ্ছে যে ইউজাররা সহজেই কিনে ফেলতে পারে। বুঝতে পারছেন? এই আর কি, এভাবে লিখতে হয়। আর একটা হলো যে রিপিট পার্সেস। দেখেন, যে কোনো বিজনেস, এটা আমি আগেও বলেছি, যে কোনো বিজনেস দুইটা কারণে টিকে থাকে। একটা হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন, আর রিপিটেড কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা, যেটাকে আমরা রিটেনশন। কোনো একটা বিজনেসে যদি 25 থেকে 30% রিটেনশন কাস্টমার না থাকে, তাহলে ওই বিজনেস সাস্টেন করানো খুব টাফ, কারণ আপনি ব্রেক ইভেনেই পৌঁছাতে পারেন। আপনি বারবার মার্কেটিং করবেন, ওখানে টাকা খরচ হবে, এদিকে মাল বিক্রি করতেছেন, আপনার এমপ্লয়ি কস্ট, অপারেশন কস্ট, অফিস কস্ট, সবার অপারেশন কস্টের মধ্যে পড়ে, সব মিলিয়ে দিন শেষে দেখবেন যে আপনার সমান সমান 5,000 টাকা খরচ করেছেন, 5,000 টাকা স্যালারি মেলারি অমুক তমুক দিয়ে শেষ। কারণ কি? কারণ হলো রিপিট কাস্টমারদের কাছে প্রোডাক্ট সেল করা সহজ, তার কাছে কোনো মার্কেটিং কস্ট নাই, কিছুই নেই তার কাছে। এবং হচ্ছে যে সে উইদাউট হেজিটেশন সে আপনার কাছে প্রোডাক্ট কিনবে। এই ক্ষেত্রে সার্ভিসটা ভালো দিতে হবে। এই ক্ষেত্রে সার্ভিসটা ভালো দিতে হয়, তোমার প্রোডাক্টের কোয়ালিটি হতে হবে 1 নাম্বার, সার্ভিস হতে হবে। কোনো প্রোডাক্ট কিনছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভাই কোনো সমস্যা নেই, এখনই ফ্রি অফ কস্টে পাঠাতে হবে, কালকেই পাঠাই দেবে। সে চিন্তা করবে এরকম, এরকম আর কি। বুঝতে পারছেন? সো এটা মজার গল্প বলি। তাহলে সার্ভিসটা কিরকম? আমি যখন আমি বনশ্রীতে একবার, আজ থেকে 5-7 বছর আগে, আমাদের একটা স্বপ্ন ছিল। তো স্বপ্নে আমি কেনাকাটা করতে গিয়ে স্বপ্নের একটা ম্যানেজার, ও সপ্তাহে বা মাসে একদিন আসে একটু তদারকি করতে। তো হুদা কামে সে আমার সাথে একটা গ্যাঞ্জাম শুরু। তখন সিসি ক্যামেরার সামনে তো ধরেন মারধর করা যায় না, বয়স হয়ে গেছে। সুন্দর করে আমি আর কিছু না বলে নিজের মান সম্মানটা টিকিয়ে রেখে সুন্দর করে চলে আসলাম। আমি সুন্দর করে এসিআই লজিস্টিকের একজনকে সুন্দর করে নক দিলাম, পরিচিত, যে ভাই আমি মানে খুবই ডিজঅনার ফিল। পরের দিন আমাকে সুন্দর করে ডেকে নিয়ে গিয়ে আমার ধরেন 2-3 হাজার টাকার গিফট আমাকে সুন্দর করে ওদের ওখানে এনে বসায়। আমি কিন্তু পরের দিন আবার গেছি। এরপর কিন্তু আমার তো একসময় ডিসিশন কি, আমার পাশে আগোরা আছে, আমি কেন স্বপ্নে যাবো? এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে পড়ে আর কি। বুঝতে পারছেন? মানে একটা জাস্ট এক্সাম্পল দিলাম। সো এরকম অনেক কেস আছে, এগুলো নিয়ে পড়ালেখা করতে হয় আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে পড়ালেখা করতে হয়। মানে একটা কাস্টমারকে এরকম স্যাটিসফাই রাখার জন্য 1 নাম্বার হাতিয়ার কি? প্রোডাক্ট। তুমি ভাই প্রোডাক্ট দিবা খারাপ, আর যতই ওই ডেকে নিয়ে যায় তুমি ভাই ওই ওয়েস্টিনি খাও আর রেডিসনে খাও, কোনো লাভ। প্রোডাক্ট হতে হবে 1 নাম্বার, এরপরে সার্ভিসটা হতে হবে। এইটা যদি থাকে, তাহলে তোমার রিপিট কাস্টমার বাড়তে থাকে একটা বিজনেসের। ধরো তোমার এখন 100 জন কাস্টমার, 100 জনের মধ্যে 30 জন তোমার রিপিটেড কাস্টমার হতে হবে, তাহলে বিজনেসটা সাস্টেন। আসেন দেখি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি আমাদের কি বলে রিপিট কাস্টমার আমাদের কেমন। এটা আমরা আগে যে ওই ডাটাটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, যে 93 দিনের আপনি রিপিট পার্সেজার কারা, অথবা ধরো তোমার 1 মাসে রিপিট পার্সেজার্স কারা। আমরা দেখি এখানে ধরো 8 থেকে 30 দিনে। দেখেন এই বিজনেসে, মোটামুটি ধরেন 18 লাখ টাকা সেল হয়েছে লাস্ট ওই 2-3 মাসের ডাটা দেখতেছি। এর মধ্যে ওয়ান ডে রিপিট কাস্টমার খুব ভালো। ওয়ান ডে রিপিট কাস্টমার মানে হলো, পার্সেজার মানে হলো, ও প্রথম দিন কিনছে, পরের দিন আবার কিনছে, ভালো। 2 থেকে 7 দিনের মধ্যে এরকম কিনছে 17 জন, এই আর কি মোটামুটি। তো এটা হচ্ছে আমাদের, তার মানে আমরা যদি রিপিট কাস্টমারে যদি আমরা দেখি,
ধরেন আমরা যদি ধরো এখানে যদি আমরা পার্সেন্টেজ দেখি, কই গেল ভাই, মোটামুটি 90% অফ টোটাল। এটা কেমন কথা হইলো ভাই? এই মিনিংটা কি হলো? হেল্প করেন, হেল্প মি, হেল্প মি। এই জিনিসটা আমার হেল্প করেন। রিপিট কাস্টমার রেট কি ঠিক আছে? বস ওইটা তো 31 থেকে 90 দিনের ভেতরে দেখাচ্ছে। নাম্বার অফ কাস্টমার হু পারচেজড মোর দেন ওয়ান্স, নাম্বার অফ কাস্টমার্স, আমাদেরকে যে এইভাবে বের করে দিতে হবে। তাহলে নাম্বার অফ কাস্টমার হু পারচেজ মোর দেন ওয়ান্স, তার মানে নাম্বার অফ কাস্টমার মানে কতজন, আর হচ্ছে টোটাল নাম্বার অফ কাস্টমার। তাহলে আমার টোটাল পার্সেজার, আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে। ও টোটাল পার্সেজার তো আমাদের এখানে আছে না, টোটাল পার্সেজার আরেকটা বের করতে হবে এখানে, দাঁড়ান। এখানে আমাদের একটা বের করতে হবে, পার্সেজার্স, পার্সে পার্সেজার্স, দাঁড়ান, টোটাল পার্সেজার্স, এই ডেটাটা আমাদের দিতে হবে। টোটাল কতজন পার্সেস করছে। আচ্ছা, ধরো আমরা এটা নিয়েছি না, তাহলে হচ্ছে আমাদের আহ বস মনে হয় একটা ম্যাট্রিক্স বস মানে সরাইতে হবে, নিচে বলতেছে যে বস ম্যাক্সিমাম নাম্বার অফ মানে ও ম্যাট্রিক্স আচ্ছা, আছে আসলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা তাহলে হচ্ছে এখান থেকে ধরো তোমার এইটা আমাদের কেটে দিই। আমাদের এখান থেকে ধরো তোমার এই 30 দিনের ডাটা নিলেই হবে, এটাও কেটে দাও যা। 30 দিনের ডাটা নিলেই হবে। আমরা টোটাল পার্সেন্টেজটা নিই। আচ্ছা তাহলে তোমার এটা কেমন কথা হইলো ভাই? টোটাল পার্সেজার্স 3 জন এই ইন্টারভেলে, হ্যাঁ। বস আমি তো দেখলাম যে টোটাল পারচেসার একটু আগে দেখালো বস 914 জন, এক একটা জায়গার মধ্যে বস এক এক ভাবে মানে না, আসতেছে। এখন এই যে 33 জন দেখাইছে। একটু আমি আর বস একটু আগে মানে একটা কলামের মধ্যে মানে খেয়াল করলাম যে 914, এই যে টোটাল ওই যে পারচেস। যে, যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। আচ্ছা এইদিকে কি আসলো? স্যার ডিভাইস এগুলো ওয়াইজ আসছে। ডিভাইস অনুযায়ী করছেন, এগুলা সেগমেন্ট করছেন। আরে রেকর্ড দরকারই নেই তাহলে। এটাও কিন্তু আমাদের অ্যানালাইসিস করার দরকার আছে, কোথা থেকে আমার পার্সেস বেশি হয়, এটা কিন্তু মাথায় রেখে। আচ্ছা টোটাল পার্সেস আর কত, 900, 900 হচ্ছে যে 949 জন, তাই না? আর হচ্ছে যদি আমি আহ 30 দিনের মধ্যে ইয়া দেখি, তাহলে হচ্ছে যে 18 জন। তাহলে আমাদের এটা ভাগ দিতে হবে। তাহলে নাম্বার অফ কাস্টমার হু পার্সেস মোর দেন ওয়ান্স, তার মানে হচ্ছে সে কতজন ভাই, 9 জন না কতজন দেখলাম, 18 জন, 18 ভাগ, তো খুবই কম হবে ভাই। 18 ভাগ কত দেখলাম, 900। আমি 1 মাসের ডাটা যদি অ্যানালাইসিস করি, 18 ভাগ 900 কতজন দেখলাম, 949 বস। 949। 900, এটা কমই হবে, রিপিট করার কাস্টমার কম, ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও, হয়ে গেল 949, তাহলে এত, এ বাবা গুণ দাও 100%, পার্সেন্টেজে নিয়ে আসি 1.8% অনলি। তাহলে এই বিজনেস ও ব্রেক ইভেনে আছে, 100% ব্রেক ইভেনে আছে। খুবই বাজে অবস্থা। 1 পয়েন্ট কত দেখলাম আমরা, বস 8 সামথিং। 8.9, ধরো 9%, মানে প্রায় 2%, অলমোস্ট 2%, 1.9%। এইটা ওই যে ইয়া করার জন্য এগুলো আমাদের করতে হবে আর কি। হ্যাঁ, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াইতে হবে বিভিন্ন সার্ভে করে, কেন কিনতেছে না। অডিয়েন্সটাকে সেগমেন্ট করতে হবে। সেগমেন্টেশন কিভাবে করে আমরা জানি স্যার, ওই যেভাবে অডিয়েন্স বানান ওইভাবে সেগমেন্টেশন করে। তারপরে ওই যে ইমেল মার্কেটিং করলে ওই ধরো অ্যাবান্ডন কার্ড, ওইটা করে পার্সোনালাইজড
প্রোডাক্ট রিকমেন্ডেশন করা, যে যে প্রোডাক্ট, ওই যে ডাইনামিক রিমার্কেটিং করা, এক কথায় এখানে ডাইনামিক রিমার্কেটিং। ডাইনামিক মানে যে যে ধরনের প্রোডাক্ট দিচ্ছে তাকে সেই সেই ধরনের প্রোডাক্ট দেখা, ডাইনামিক রিমার্কেটিং করা। রিভিউ টিভিউ গুলো বাড়াও, হ্যাঁ, এই রিওয়ার্ড দাও, একটা কিনলে একটা ফ্রি, এই টাইপের ইয়ে দাও। এইভাবে হচ্ছে এই স্ট্র্যাটেজি গুলো আমরা করতে হয় আর কি, এই অ্যানালাইসিস গুলো। এই অ্যানালাইসিস গুলো কি খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না, কি বলেন, একটা বিজনেস কে টিকানোর জন্য খুব দরকার আছে? ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন, আপনাকে $500 দেবে, 100%। কথাটা লিখে রাখেন। 100% দিবে, এতটুকু করাই লাগে না। ক্লায়েন্ট জানে অলরেডি, জাস্ট খালি রিপোর্টটা তৈরি করে দেওয়া লাগে। বলতেছি কি, কথা আমি বুঝে কালকের আগের দিন আমি 550 নিয়েছি শুধু এই আপনার ওই যে 2019 সাল থেকে 2000 হচ্ছে যে কত পর্যন্ত, 19 সাল না, 2021 থেকে 2023, এই ডাটা নিয়ে দিছি, খালি ইউজার ডাটা, অন্য ঠিক কিছু আছে, না। খালি এক্সেল শিটের মাধ্যমে দিয়ে দিছি এই ডাটা গুলো, মানে ওইখান থেকে এক্সপ্লোর করে 550 দিয়ে গেছে, কোনো কথা বলিনি আমি। কথা বোঝা গেছে না, যায় নাই? কিন্তু এই জিনিসগুলো বেসিক থেকে জানা লাগে। হ্যাঁ, তা তো বটেই। তবে নিয়ামলের এই ডকুমেন্টটা একটু ইয়া করার কথা ছিল, করেছো? সময় পাইনি, কখন করবো। একটু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, অর্ধেক করে করছি, ফেলেন। মানে ভুল করি নাই, হাফ করে রাখছি, ভুল হলে দিয়ে দিব। তোফায়েল স্যারের এই দায়িত্ব, এইটারে আরো কতটা ইন্টারেক্টিভ করা যায় এই ডকুমেন্টারে, মানে আমার ট্রেনিং এর জন্য ভালো আছে, কিন্তু এটারে কাস্টমার দেওয়ার জন্য আরেকটু ইন্টারেক্টিভ করা দরকার। জি স্যার, আমি তোফায়েল স্যার কি বানিয়ে করে দিব, দিতে পারবেন? চেষ্টা করবো স্যার। নেক্সট ক্লাসের আগে যদি এটা না করেন তাহলে কি হবে? মায়ের হবে স্যার, মায়ের। আগে যেটা করছিলাম সেটাই করব। আচ্ছা, মজা নিলাম। আচ্ছা, এখন বস, আমাদের মোটামুটি ফাইনালি ক্লাস পাস শেষ। হ্যাঁ, আরেকটা জিনিস ছিল, হট অ্যানালাইসিস, ওটা আর কমো না। নেক্সট ক্লাসটা দেখি আমরা গেস্ট হিসেবে যদি দু একজনকে আনতে পারি, তাহলে এনে সেটা আমরা আগে আমি একটু কথা বলি। সেই ক্ষেত্রে ধরো ওরা আবার ক্লাস ক্লাস নেয় তো নিজেরাও, দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারে তো ক্লাস আছে, সময় দিতে পারলো না, সেই ক্ষেত্রে আমি একটা টাইম জানিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? আর এই গ্রুপটা হচ্ছে এখন ওপেনই থাকবে, আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, মানে খুন হয়ে যায় দু একজন, আমার কোনো সমস্যা নেই, এখন ওপেনই থাকবে যেহেতু ক্লাস শেষ। তবে গ্রুপটাকে আপনারা খুব ফ্রুটফুলি ইউজ করেন। সেটা হলো যে আহ, তোমার ওই অনেকে ডলার কেনা বেচা করে, এই জিনিসগুলো কইরেন না, কারণ অনেকে ধরা টরা খায়, এটা যেন স্কিল উপর দোষটা না আসে। 2 নম্বর হচ্ছে যে আহ, বড় মারামারি বকাবকি তো করে নিন না, এখানে একে অপরকে হেল্প করার চেষ্টা করে নিন। আর নেক্সট ক্লাসটার সময় আমি হয়তো আর একটু মাপ চাইবো আর কি। প্রচুর পরিমাণে ধরেন বকা ঝকা, মারামারি, ক্লাস থেকে বের করে দেয়া, অনেক কিছু হয়েছে। সব কিছুর জন্য আই এম ভেরি ভেরি মাচ সরি। বেঁচে থাকলে কথা হবে প্রচুর। আপনার ওভার, বকা তো স্যার আমাদের জন্য আশীর্বাদ, যেটাই হোক আর কি, ভালো সবাই কাজের জন্য। সবভাবে নিতে পারে না, অনেকে কমপ্লেনও করে, এই হিসাবে বস, আর কি। সরি উই বলেন। লাভ আপনার রাগ। ইনশাল্লাহ। স্যার বস একটু দোয়া করবেন আমাদের জন্য। এখানে যে মানুষগুলো আজকে লাস্ট ক্লাস করলেন না, অলরেডি তো অনেকেই কাজ করতেছেন, আগামী 6 মাসের মধ্যে কেউ না কেউ কিছু না কিছু করবেন, তাতে 9 মাস কোনো ইনশাআল্লাহ স্যার, লাগবে। আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া হবো, করেন স্যার। ইনশাল্লাহ হবো। আপনার গ্যারান্টেড। দোয়া থাকলে বস সম্ভব, সবকিছুই বস। দোয়া ভয় কোনো কাজ হয় না ভাই, দোয়া হইলো ওই শবে বরাতের রাত্রে পরে সবার বাড়ি একটা করে টুইন টাওয়ার। একটু দোয়া করেন তো বস, বাড়ির পাশে একটা ভাগ্য, বুর্জ খলিফা বানানো হয়ে যায়। ভাগ্য রজনী। স্যার একটু স্যার আমাদের বস ভালো কিছু করে বাংলাদেশকে দেখা করতে চাই। ওইগুলা লিংক যদি ইনশাল্লাহ। দিতেন বস, অনেক উপকার হইতো। কোনগুলো লিঙ্ক? ওই যে ডকুমেন্ট গুলো আছে, যেগুলো আছে, মানে সবগুলা একসাথে যদি গ্রুপে দিয়ে দিতেন তাহলে সুবিধা হইতো আর কি। সবগুলো তো একসাথেই গ্রুপে দেওয়া আছে। গ্রুপে দেওয়া আছে বস। পাই, খুঁজে পাচ্ছি না। এটা আপনি খুঁজে পাচ্ছেন না কারণ আপনি রেগুলার। আচ্ছা ভাই, আপনি গ্রুপে একটা ইয়ে করেন, গ্রুপে টেক্সট করেন, আপনাকে সব যে কেউ মানে দিয়ে আপনি দেবে। লাস্ট ক্লাসে আইসা যদি ডকুমেন্ট খোঁজেন তাহলে আপনি কোন পর্যায়ে আছেন সেটা তো আমাদের আর বুঝতে বাদ থাকে না, ঠিক না কিনা? বস ডকুমেন্ট দেওয়ার পরে তো আপনি বলেন যে ওটা আপনার নিজস্ব ডক ফাইলে সেভ করে রাখতে। কি ভাই,
মানে প্রথম ক্লাস আজ থেকে 7-8 মাস আগে বলেছিলাম যে ডকুমেন্ট গুলো এইভাবে রাখুন, আপনি লাস্ট ক্লাসে এসে ডকুমেন্টস আছেন, এটা তো অপরাধ করলেন ভাই। বস মানে আছে মার্কস বস। চাওয়ার পরেও আবার মেজাজ গরম। বস শেষ ক্লাস রাগ করেন না বস। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে।